This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ঠোঁট কাটা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। 3 দিন পার, সোম, মঙ্গল, বুধ, দেখতে গেলে 72 ঘন্টা পার হতেই চলেছে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কি স্বাভাবিক হচ্ছে? না, ঠোঁট কাটা কিছু বলবে না, যা বলার বলবে ছবি বলবে। আর ছবি কি বলছে? ছবি বলছে বাংলাদেশ আজও জ্বলছে। হাসিনা বিদায়ের পর এখন এক এবং একমাত্র প্রশ্ন একটাই, পদ্মাপাড়ে আগুনের পরশমণি প্রাণে কে ছোঁয়াবে? কেন এই কথা বলছি? আজ রবি ঠাকুরের প্রয়াণ দিবসে উত্তর খুঁজছে বাংলাদেশ। বাস্তব ছবিটা এখন ভয়ঙ্কর। ওপারে পুলিশ সিস্টেম বলে কিচ্ছুটি নেই। সেনাপ্রধান কি বলছেন? সেনাপ্রধান বলছেন পুলিশের মনোবল ফেরানোর চেষ্টা চলছে। হাসিনাকে বিদায় জানিয়ে এখন সে দেশে নতুন আগমনের অপেক্ষা। বৃহস্পতিবারই দেশে ফিরছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। তারপরে অন্তর্বর্তী জাতীয় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, আর তার আগেই অবশ্য দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়ে দিয়েছেন ইউনূস। তিনি কি লিখলেন? তিনি লিখলেন, কোনো ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয়। অকারণ সহিংসতা করে এই সুযোগটি হারাতে আমরা পারি না। তাহলে বৃহস্পতিবারই ওপারে তো অন্তর্বর্তী সরকার গঠন রয়েছে। সেই জাতীয় সরকারের রূপরেখা কেমন হবে? সেই ছবিটাই যিনি এঁকে দিয়েছেন তিনি হচ্ছেন নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী মঞ্চের অন্যতম সমন্বয়কারী বা কোঅর্ডিনেটর। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে বার্তাও দিয়েছেন নোবেল জয়ী। লিখেছেন, সাহসী ছাত্রদের অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবের রূপ দিতে নেতৃত্ব দিয়েছে। দ্বিতীয় বিজয় দিবস? আর সেই বিজয় দিবসের রূপকার আন্দোলনকারীরা? তাহলে নতুন অন্তর্বর্তী সরকারের চালকের রশি আন্দোলনকারীদের হাতেই। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে, স্টুডেন্ট কোঅর্ডিনেটরদের সাথে আলোচনা করেছি। আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছে, ওনার কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভাইজার। সব পক্ষের সঙ্গে আলোচনা করে পথ চলা। সাংবাদিক বৈঠকে জানালেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। ওদিকে দ্রুত পট পরিবর্তন হচ্ছে ওপারের রাজনীতিও। হাসিনা বিদায় হতেই খালেদা জিয়ার জেল মুক্তি, আর বুধবারই ঢাকার রাজপথে বিএনপি। ঢাকার নয়াপল্টনে বিপুল সমাবেশ। খালেদা পুত্র তারেক রহমানের বাংলাদেশে ফেরা সময়ের অপেক্ষা। বুধবার সমাবেশে শক্তি দেখালো বিএনপি, আর বৃহস্পতিবারই অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। আরে ছাত্র আন্দোলনকে ঘিরেই তো রাজনৈতিক পট পরিবর্তন হলেও পারে। হাসিনা দেশ ছেড়ে পালানোর পর এবার নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পালা। বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ, তার আগে অবশ্য শক্তি দেখিয়ে দিল বিএনপি। ঢাকার রাজপথে খালেদা জিয়া আর তার পুত্র তারেক রহমানের নামে স্লোগান উঠল, আপাতত অন্তর্বর্তী সরকার। আর সেই সরকার 3 মাসের মধ্যে নির্বাচন করাবে। তাহলে হাসিনা বিদায়ে শূন্যস্থান পূরণে খালেদা জিয়া। স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের
রাজনীতির উত্তরাধিকার। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, পরবর্তীতে প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। আর এবার কি তারেক রহমান? স্লোগান কি সেই বার্তাই দিল? কোনো বিলম্ব না করে এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেব, জনগণ তাকে দেবে। বন্ধুগণ, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বুঝিয়ে দিলেন হাতে আর 3 মাস, তারপরই নির্বাচন। এরপরই বলতে উঠলেন খালেদা পুত্র তারেক রহমান ভার্চুয়ালি। দ্রুততম সময়ের মধ্যে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। স্বৈরাচার হাসিনা পতনের রক্ত রঞ্জিত বিপ্লবকে সার্থক এবং সফল করে আসুন নাগরিক হিসাবে আমরা আরো দায়িত্বশীল আচরণ করি। এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসের স্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। অসুস্থ বিএনপি নেত্রী হাসপাতালে ভর্তি। রাজনীতিতে শূন্যস্থান বলে কিছু হয় নাকি? দেশ থেকে পালিয়ে শেখ হাসিনা আপাতত দিল্লিতে আশ্রয় নিয়েছেন। শক্তি প্রদর্শন করে শূন্যস্থান পূরণের সেই বার্তাটা দিয়ে দিল বিএনপি। ওদিকে বাংলাদেশের গোপালগঞ্জ পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল কি? সেখানে আবার হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন আওয়ামী লীগের নেতারা। পাঠ করাবেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, পরম শ্রদ্ধাভাজন নেতা জনাব মাহবুব আলী খান। গণ আন্দোলনকে সামনে রেখে আজকে বঙ্গবন্ধুর কন্যা বাংলাদেশের মাটিতে আমরা সসম্পালে ফিরে আনবো। ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া। গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি। গোপালগঞ্জে আওয়ামী লীগের দলের নেতাদের এই শপথ বার্তা কি শেখ হাসিনা শুনলেন? ওদিকে চরম অনিশ্চয়তায় শেখ হাসিনা ব্রিটেনের রাজনৈতিক শরণার্থী হওয়ার প্রচেষ্টা। প্রধান অন্তরায় ব্রিটিশ সরকারের অভিবাসন নীতি। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর এই মুহূর্তে হাসিনার কাছে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নেই। ফলে সাধারণ মানুষের মতোই প্রথম ভিসার আবেদন করতে হবে শেখ হাসিনাকে। সূত্রে খবর, লন্ডনের রাজনৈতিক শরণার্থীর মর্যাদা পাওয়ার ক্ষেত্রে এই মুহূর্তে হাসিনার একমাত্র ভরসা তার বোন শেখ রেহানার কন্যা টিউলিপ সিদ্দিক। ব্রিটিশ সংসদের সদস্য হাসিনার এই বোনজি। আর দেশ ছাড়া হাসিনা কিন্তু পদ্মা পারে শান্তি ফিরছে কই, এই প্রশ্ন বারবার উঠছে। কারণ তিনি সোমবার দেশ ছেড়ে দিয়েছেন, কিন্তু পদ্মা পারে তো এখনো শান্তি ফেরার কোনো নামই নেই। সেই জন্যই বিদেশ থেকে বার্তা দিতে হচ্ছে নোবেল জয়ী ইউনুসকে, যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান। বৃহস্পতিবার শপথ গ্রহণ করবেন। তিনি কি বলছেন? কোনো ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয়। ভুল মানে হিংসা, লুটপাট। কিন্তু হিংসার সেই ভুল তো এখনো চলছে। সেই ভুলটা কে শোধরাবে? সে দেশে পুলিশ সিস্টেম বলে তো এখন কিছুই নেই। অশান্তির আগুনে পুড়ছে বাংলাদেশ। চট্টগ্রামের একাধিক থানায় আগুন। পুরোপুরি ঝলসে গিয়েছে কোতোয়ালি থানা সহ চট্টগ্রামের একের পর এক থানা। মিরপুরের মডেল থানাও পুড়ে খাক। দেখে বোঝার উপায় নেই, দুদিন আগেও এখানে একটি থানা ছিল। একের পর এক থানায় হামলা। সেই হামলার বলি পুলিশ। মৃত্যু মিছিল বেশ লম্বা। হিংসার টার্গেট পুলিশ। আর কি,
রাস্তা থেকেই উধাও পুলিশ, মনোবল তলানিতে। ঊর্ধ্বধারী না থাকলে পরিস্থিতি কোথায় যেতে পারে সেটাই চাক্ষুষ করছে পদ্মা পাড়ের দেশ। তাহলে হিংসার শেষ কোথায়? পুলিশের একটা বিরাট সংখ্যক ফোর্স, পুলিশ ইজ একটা বড় ফোর্স। তো এই ফোর্স যদি নিষ্ক্রিয় হয়ে যায়, সেটার ভয়েড পূরণ করা সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী সবার পক্ষে সম্ভব না। আমরা এটার জন্য ডিজাইন করি। যাই হোক, আমি নিশ্চিত যে খুব শীঘ্রই তারা পুনর্গঠিত হবে এবং এই সমস্ত ভ্যান্ডালিজম এগুলোকে প্রতিহত করতে সমর্থ হবে। পরিস্থিতি যে এখনো আয়ত্তে নেই সে কথা বুঝিয়ে দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। শান্তি ফেরাতে পথে নেমেছেন নাগরিক সমাজ। সেই ভিড়ে পা মিলিয়েছেন বাংলাদেশের অভিনেত্রী আজমি হক বাঁধনও। আমার একটা 12 বছরের সন্তান আছে, আমি নিজে এ দেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই, আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। সাহস করে রাজপথে অভিনেত্রী, কিন্তু এখনো তো অনেকে সিটিয়ে ঘরবন্দি হয়ে রয়েছেন, অনেকে ঘর ছাড়া রয়েছেন। এমনকি হিংসায় আক্রান্ত বাংলাদেশের খ্যাতনামা গায়ক রাহুল আনন্দ। এবং সোমবারে জলের গানের প্রধান রাহুল আনন্দের ধানমন্ডির বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। তার বাড়িতে থাকা ৩৫০০ বাদ্যযন্ত্র ভাঙচুর করা হয়। আর এটা শুধু রাহুল আনন্দের বাড়ি ছিল না, এই বাড়িতে ব্যান্ডের অনেক গান লেখা থেকে সুর পর্যন্ত হয়েছে। গানের অফিসিয়াল স্টুডিও হিসেবেও ব্যবহৃত হতো এই বাড়িটি। আপাতত স্ত্রী এবং ১৩ বছরের ছেলেকে নিয়ে এক কাপড়ে ঘর ছাড়া এই রাহুল আনন্দ। এই ঘটনায় বিবৃতি দিয়েছে জলের গানের শিল্পী, লিখেছেন শান্তি আসুক সোনার দেশে, যে কোনো মূল্যে সে দেশে শান্তি আসুক। শেষে কি লিখেছেন? শেষে লিখেছেন ভালোবাসি বাংলার মানুষকে, আমি বাংলার গান গাই। হিংসার আগুনে পুড়ে খাক জলের গান, পদ্মা পার সুরে কবে ফিরবে? সুর উঠল এপারে, এপারের রায়গঞ্জে। মোদের ঠাকুর রবি নবী নজরুল কবি, তাদের কবু সম্প্রীতি গড়া মোরা এই বাংলাদেশ চাই। চোখের সামনে বাংলাদেশ জ্বলছে, তা তো দেখালাম। এদিকে এপার বাংলায় দিলীপ ঘোষ সাবধান বাণী দিচ্ছেন, সতর্ক করছেন বঙ্গের মুখ্যমন্ত্রীকে। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটতে চলেছেন। তৃণমূল ভবিষ্যৎ দেখে রাখুক, এই আগুন থেকে তারাও বাঁচবে না। এক দিদি গেছেন, আরেক দিদি হয়তো সেই রাস্তায় হাঁটছেন। তাদের ভবিষ্যৎটা যেন টিএমসি দেখে রাখে, তারা পশ্চিমবাংলায় কোন দিকে নিয়ে যাচ্ছে। এই আগুন থেকে কেউ বাঁচবে না, এই আগুন থেকে কেউ বাঁচবে না, কে বলছেন? দিলীপ ঘোষ। হ্যাঁ, আগুন সর্বগ্রাসী, শুরুতেই নিয়ন্ত্রণ করতে না পারলে ছারখার করে দেবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেই আগুন নিয়ে খেলছেন? কোথায় সিঁদুরে মেঘ দেখলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি? বাংলাদেশে যখন এরকম কোনো গন্ডগোল হয়, কেউ কন্ট্রোল করার চেষ্টা করে, হুলিগানদের হাতে চলে যায়। এই লোকেরাই ওখান থেকে এখানে যারা ঢুকেছে এসে 21-এ নির্বাচনের পরে বিজেপির কর্মীদের বাড়িতে অ্যাটাক করেছিল, বাড়ি ভেঙেছিল, আগুন লাগিয়েছিল, দোকান লুট করেছিল, মহিলাদের অত্যাচার করেছিল। আর এরা এখন টিএমসি পার্টিকেও দখল করে নিচ্ছে। এখানে বিএসএফ আপনার দলের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তো অনুপ্রবেশ রোখার দায়িত্ব তো বিএসএফ এর কেন্দ্রে। এরা এই হুলিগান কারা শুনলেনি?
দিলীপ ঘোষ ঝেড়ে কাশেননি, কিন্তু সমাজদার ব্যক্তির জন্য তো ইশারাই কাফি। বাংলাদেশি রোহিঙ্গাদের দিকেই কি তাহলে কোথাও ইঙ্গিতটা করলেন? দিলীপ না বললেও সুকান্ত শুভেন্দুরা কিন্তু বারবার বলেছেন। কদিন আগেও রাজ্যের বিরোধী দলনেতা বলছেন ৭২ জায়গায় কাঁটা তার লাগাতে দিচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায় রোহিঙ্গাদের ঢোকানোর জন্য। আমরা চিন্তিত, রোহিঙ্গারা ঢুকে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি জনসংখ্যা বদলে দিচ্ছে। আমরা চিন্তিত ৭২টা জায়গায় মমতা ব্যানার্জি জমি দিচ্ছেন না বিএসএফকে বেড়া করার জন্য। আমরা এগুলো নিয়ে চিন্তিত। অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে ঘাড় ধরে বের করতে হবে। সেদিন শরণার্থীদের সঙ্গে অনুপ্রবেশকারীর পার্থক্যটাও বুঝিয়ে বলেছেন শুভেন্দু অধিকারী। বলছেন বেড়া ডিঙিয়ে যারা আসছে তারাই অনুপ্রবেশকারী। শরণার্থীদের জন্যই আমরা সিএএ এর কথা বলেছি। বিজেপির রাজ্যসভার সাংসদ সমীকত আজ সেটাই বললেন। শুভেন্দু আর দিলীপের বক্তব্যকে কোথাও জুড়ে দিলেন। যারা ক্যাকাচিচি করতেন এবার তাদের বোঝা উচিত যে সিএ এ রাজ্যে কেন আনা হয়েছে। আপনারা প্রস্তুত থাকুন, ১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আমি কি খারাপ বলেছি? আমি অতীত দেখে বলেছি, আমি হবে বলিনি, হতে পারে বলেছি, মানসিক প্রস্তুতি রাখতে বলেছি। এই জন্য তো ভারত সরকার সিএ তৈরি করেছে। পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ জনসম্প্রদায়কেও এটা বুঝতে হবে যে খুব সেদিন আর বেশি দূরে নেই যেদিন আমাদের রাজ্যে যদি মানুষ সচেতন না হয় তাহলে এই দৃশ্যের পুনরাবৃত্তি এই রাজ্যেও হবে। আমি কোনো বেআইনি কথা বলিনি। ওদেরকে বলবো, তৃণমূলের লোকেদের বলবো ভালো করে সিএএটা পড়বেন। আর জানেন তো, রাজনীতি কিন্তু সবসময় নিজের পছন্দের স্রোত খুঁজে নেয়। বাংলাদেশের অশান্তিকে সামনে রেখে দিলীপ ঘোষরা যেভাবে সিএএ নিয়ে সওয়াল করতে নেমে পড়েছেন তা কি ভোটেরই রাজনীতি? জানেন তো, সঠিক টাইমিংটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এখানে। ক্রিকেটের ২২ গজের মতো দিলীপ ঘোষের মতো পোর খাওয়া নেতারা তা ঘুণাক্ষরে জানেন। তাই কি মনে হয়েছে সিএএ এর জন্য সওয়াল করার এটাই পারফেক্ট টাইম? মমতা ব্যানার্জি হয়তো ভাবছেন যে এরা তো আমার পক্ষেই আছে, তাই মুখ বন্ধ করে আছেন, কিন্তু উনি জানেন না উনি বাঘের পিঠে চড়ে আছেন। যেদিন বাঘের পিঠ থেকে নামবেন আগে ওনার ঘাড়ে মটকাবে। সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে, তাদের উপর ছেড়ে দিন। আপনারা নিজেরা এমন কোনো কমেন্ট করবেন না যাতে কোনো হিংসা বা প্রয়োজনীয় সৃষ্টি হতে পারে। বিজেপির নেতারা যে ধরনের ভাষা বলছেন এ তো বিপজ্জনক। বিজেপির কেন্দ্রীয় নেতাদের উচিত এগুলো থামানো। আর যদি না থামায় তাহলে ধরে নিতে হবে যে বিজেপি বাংলাদেশের এই অশান্তিকে তারা ভোট মার্কেটিংয়ে ব্যবহার করার চূড়ান্ত জঘন্য কাজটা বিজেপির নেতারা করছেন। কিন্তু এই মুহূর্তে এখন দাঁড়িয়ে একটা প্রশ্ন করতেই হয়, এই যে শুভেন্দুরা যা বলছেন তা কি শুধুই রাজনীতির হিসেব নিকেশ কষে? সীমান্তের ওপারে কি চরম টেনশন চলছে? আমাদের পড়শিরা কি চরম উৎকণ্ঠা থেকে বাংলাদেশের ভিটে মাটি ছাড়তে চাইছেন? একটা ছবি দেখলে আপনিও বুঝবেন। জলপাইগুড়ির মানিকগঞ্জের সাতপুরা সীমান্ত দিয়ে কিছু মানুষ এপারে ঢোকার চেষ্টা করছিলেন, কিন্তু হ্যাঁ, বিএসএফ আটকে দেয়। এখানে কাঁটাতার নেই। কাঁটাতার নিয়ে শুভেন্দুরও অভিযোগ রয়েছে, আমরা শুনিয়েছি। ৭২ জায়গায় বঙ্গের মুখ্যমন্ত্রী কাঁটাতার লাগাতে দিচ্ছেন না বলে বিরোধী দলনেতা অভিযোগ করেছেন। তা নিয়ে রাজনীতির বিতর্ক হতে পারে, কিন্তু শুভেন্দু যে ১ কোটি শরণার্থীর জন্য তৈরি থাকতে বলছেন, এই ছবিটা কি সেটাই বলছে? আপনারা প্রস্তুত থাকুন, ১ কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন।
বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত হওয়া ও হাসিনার দেশ ছাড়ার পর রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে এই কথাটাই বলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। আশঙ্কা যে অমূলক ছিল না সেটা পরিষ্কার করে দিচ্ছে এই ছবিগুলো। ভারত বাংলাদেশ সীমান্তে হাজার হাজার মানুষ বাংলাদেশ ছেড়ে তারা ভারতে আসতে চায়। জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জ থানার অন্তর্গত সাতপুরা সীমান্ত, এই অঞ্চল দিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে কয়েক হাজার বাংলাদেশি নাগরিক। সীমান্তের এই এলাকায় কিছুটা অংশে কাঁটা তারের বেড়া নেই। সেই সুযোগে ভারতে ঢোকার চেষ্টা হয়েছিল বলে জানান স্থানীয়রা, যদিও সেই চেষ্টা রুখে দেয় বর্ডার সিকিউরিটি ফোর্স। ওপারে মানুষের অবস্থা দেখে মন বেশ খারাপ এপারের জনতার। তো যা দেখলাম ওরা বর্ডারে যা পরিস্থিতি বলতেছে ওদিকের লোক যে আমরা বর্ডারে বিএসএফ এর গুলি খেয়ে মরবো, কিন্তু বাংলাদেশে থাকতে ইচ্ছুক না। মেয়ে ছেলে আত্মনাদ করতেছে, সচক্ষে দেখলাম তাদের করুণ 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 কাহিনী। আমরা গ্রামবাসীদের থেকে যতদূর জানতে পেরেছি যে যেই বাংলাদেশি লোকজনরা ছিল তারা কিন্তু প্রত্যেকেই বলছে যে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সম্পত্তি লুটপাট হয়েছে এবং সর্বস্ব শেষ। তবে বাংলাদেশের সংখ্যালঘুরা যে আক্রান্ত হচ্ছেন তা তো গতকালই রাজ্যসভায় বিদেশমন্ত্রীও বলেছিলেন। The worry was that minorities, their businesses and temples also came under attack at multiple locations. The full extent of this is still not clear. তবে নয়াদিল্লির দুশ্চিন্তা কিন্তু শুধু ওদেশের সংখ্যালঘুদের নিয়ে নয়, রোহিঙ্গা অনুপ্রবেশ নিয়েও কেন্দ্রকে ভাবতে হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দারা ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে। বাংলাদেশের চূড়ান্ত নৈরাজ্যের সুযোগে রোহিঙ্গারা এদেশে ঢুকতে পারে সে দেশে জেল ভেঙে বেরিয়ে আসা দুষ্কৃতীরাও। কুষ্টিয়া থেকে চট্টগ্রাম হয়ে গাজীপুর একের পর এক জেল ভাঙা হয়েছে। জেলে এখন বিদ্রোহের গান। পরিস্থিতি দেখে বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলিকে ইতিমধ্যেই সতর্ক করেছে কেন্দ্র। হাসিনা আমলে চট্টগ্রামের শিবিরে আটক রাখা হয়েছিল রোহিঙ্গা শরণার্থীদের। রোহিঙ্গাদের একাধিক জঙ্গি গোষ্ঠীর সদস্যরা সেখানে ছিলেন। মেঘালয়ের ডাউকি, বরাক উপত্যকার কয়েকটি সীমান্ত, বাংলার কোচবিহার এবং সুন্দরবনের জলপথ ধরে সেই রোহিঙ্গারা যে কোনো সময় ঢুকে পড়তে পারে। ফলে অ্যালার্ট বিএসএফ। সতর্ক করা হচ্ছে গ্রামের মানুষকেও। আর্থিক প্রলোভনে পড়ে অচেনা কাউকে রাতে আশ্রয় দেবেন না। কেউ এমন প্রস্তাব দিলে সঙ্গে সঙ্গে খবর দিন। বিএসএফ আমাদের সতর্ক করে দিল, বাংলাদেশিকে চাল এটা নিয়ে সতর্ক করে দিল। কি বললো যে গরু টরু বেড়া কাটার পাশে নিয়ে না যাইতে, রাত্রিবেলা বর্ডারের রাস্তায় না উঠতে। এখন আমরা সতর্ক থাকবো যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আমাদের ইন্ডিয়ায় ঢুকতে না পারে। ইন্ডিয়া ঢুকলে তো আমাদের ক্ষতি না। হ্যাঁ, এরকম আসতে পারে যে রাতের বেলা যদি এরকম কেউ আসে, হ্যাঁ, তাহলে একটু অ্যালার্ট থাকতে বললো, যেমন বর্ডারের মানুষ আমাদেরকে অ্যালার্ট থাকতে।